দূরে ওটা বলের মতো কি দেখা যাচ্ছে? ওটা বল না পাথর? যাই, কাছে গিয়ে একটু দেখে আসি। না তো, এটা কোনো পাথর নয় তো। এটা তো দেখে মনে হচ্ছে কোনো পাখির ডিম। কিন্তু কি এটা? বাড়ি নিয়ে গেলে তো মা দেবে বকা। কাকেই বা দেখাই। ওই যে দূরে একটা লোক আসছে, ওনাকেই বরং জিজ্ঞেস করি কি এটা আসলে। বলি, ও দাদা, একটু শুনবেন? এটা ঠিক কি ঠিক বুঝতে পারছি না, একটু একবার দেখবেন? সত্যিই তো, এটা ভারী অদ্ভুত জিনিস। এটা আমি সাথে করে নিয়ে যাই। এটা মনে হচ্ছে কোনো দুর্লভ বস্তু। ও কিছু না, আসলে ও অনেক দিন ধরে পড়ে রয়েছে তো, এর উপরে ছেদল পড়েছে। যাও, তুমি এবার খেলতে যাও। তবে আর কি, যাই আমি যাও বাবা, খেলা করি। খেলোকে যাও। লোকটা আর এদিক ওদিক না তাকিয়ে তৎক্ষণাৎ ডিমের মতো বস্তুটাকে পকেটের মধ্যে ভরে শহরের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হলো। অপরাধ নেবেন না মহারাজ, আমি বহু দূর থেকে এক অতি দুর্লভ জিনিস এনেছি। যদি অনুমতি দেন তো আপনার সম্মুখে সেটা হাজির করতে পারি। তবে দেখাও, কি এমন দুর্লভ বস্তু তুমি অনেক দূর থেকে নিয়ে এসেছো? এই যে মহারাজ, এই সেই দুর্লভ বস্তু। লোকটা রাজার কাছে ওই দুর্লভ বস্তু বিক্রি করে মহানন্দে বাড়ি ফিরে গেল। আর রাজসভায় তৈরি হলো এক কৌতূহলের, জিনিসটা আসলে কি? সত্যিই তো মন্ত্রী, আমরা এই রাজসভায় উপস্থিত সকলে কেউই বুঝতে পারলাম না এটা আসলে কি। সুতরাং আপনি একটি কাজ করুন মন্ত্রী, এ রাজ্যের সমস্ত বিজ্ঞজনের কাছে এটা আপনি নিয়ে যান, দেখুন ওনারা কিছু বুঝতে পারেন কিনা। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সকল বিজ্ঞজনের কাছে খোঁজ নিতে নিতে রাজদূত বড়ই পরিশ্রান্ত, ক্লান্ত। টানা 1 মাসের অক্লান্ত পরিশ্রম যেন রাজদূতের সত্যি বিফলে গেল। অত চিন্তা করবেন না মহারাজ, এরকম রাতের পর রাত না ঘুমালে আপনার শরীর খারাপ হবে যে। তাছাড়া আমি না ওই ডিমের মতো জিনিসটা জানালা দিয়ে বাগানে ফেলে দিয়েছি। আমি আর ও সব নিয়ে আপনাকে আর ভাবতে দেব না। উফ, এবারে ওই মাথা থেকে ভূতটা নামান দেখি। আচ্ছা রানী, তোমার কথাই রইল। আর আমি অহেতুক ওই জিনিসটা নিয়ে একদম ভাববো না। সত্যি আমি অনেক রাত ঘুম নষ্ট করেছি। চলো, অনেক রাত হলো, এবারে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে রানীর ফেলে দেওয়া ওই ডিমের মতো অদ্ভুত বস্তুটা দেখে ওই বাগানের মালি। দেখে কিনা কোনো কিছুতে ওটার উপরে গর্ত করেছে। ওই গর্ত দেখে মনে হচ্ছে যেন ওটা আসলে কোনো শস্য। সাথে সাথে ওটাকে নিয়ে যাওয়া হলো রাজ দরবারে। ডিমের মতো জিনিসটা আসলে যে একটা শস্যদানা সেটা না হয় জানা গেল, কিন্তু এই শস্যদানা কোথায় ফলে, কোথায় পাওয়া যায়, এটা নিয়ে তো রাজা ভীষণ চিন্তিত। মহারাজ, আপনি কি আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ রাজপণ্ডিত, আপনাকে আমি ডেকে পাঠিয়েছি। বলুন মহারাজ, কিভাবে আমি আপনার সেবা করতে পারি? ডিমের মতো বস্তুটা যে কোনো শস্যকণা, সেটা নিশ্চয় এ রাজ্যের কারোর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এরকম শস্য যদি আমার রাজ্যে ফলে, তাতে চাষিদেরও মঙ্গল আর আমাদেরও মঙ্গল। সুতরাং রাজপণ্ডিত, আপনি আজই লেগে পড়ুন সমস্ত পুঁথিপত্র ঘাঁটতে। খোঁজ নিয়ে দেখুন এ শস্য কোথায় ফলে। এমন সোনার ফসল যদি আমার রাজ্যে ফলে, তাহলে আমার রাজ্যে আর কোনো দুর্ভিক্ষ থাকবে না। অপরাধ নেবেন না মহারাজ, ঠিক এইরূপ চিন্তাই আমার মাথাতেও এসেছে। তার জন্য মহারাজ, এই সংক্রান্ত যত পুঁথিপত্র সব আমি পড়ে দেখেছি, কিন্তু কোথাও এইরকম শস্যের উল্লেখ পাইনি। তবে তো এটা জানবার আর তো কোনো উপায় আমি দেখছি না রাজপণ্ডিত। মহারাজ, যদি অভয় দেন তবে একটা কথা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলুন না, আপনি একদম নির্ভয়ে বলুন। আগে মহারাজ, সব কথা তো আর
পুঁথিতে উল্লেখ থাকে না, এমন অনেক কথা আছে যা লোকগাথা হিসেবে কথিত আছে। তাই মহারাজ, আমি বলি কি, এই রাজ্যের সবচেয়ে বিজ্ঞ একজন চাষির কাছে খোঁজ নিয়ে দেখলে কেমন হয়? কথাটা তো আপনি মন্দ বলেননি রাজপণ্ডিত। আমি এক্ষুনি মন্ত্রীকে ডেকে পাঠাচ্ছি, দেখি কতদূর কি করা যায়। আপনি তবে এখন আসতে পারেন। আচ্ছা মহারাজ, আমি তবে আসি। মন্ত্রী মশাই, এ রাজ্যের সবচেয়ে অভিজ্ঞ চাষির আপনি খোঁজ পেয়েছেন নিশ্চয়? হ্যাঁ মহারাজ, আজই আমি ওনাকে ডেকে পাঠিয়েছি। মহারাজ, ইনি আমাদের রাজ্যের সবচেয়ে অভিজ্ঞ চাষি। এনাকে ওই শস্যখানি দেখানোর ব্যবস্থা করুন। বলুন মহারাজ, আমি কিভাবে আপনার সেবা করতে পারি? রামলাল বাবু, আপনাকে একখানা শস্যকণা দেখে বলতে হবে ওটা ঠিক কোথায় পাওয়া যায়, কোথায় বা ওর চাষ আবাদ হয়। ওটাকে ও রাজদরবারে নিয়ে এসো তো এখনই। এদিকে সভা জুড়েতেও টান টান উত্তেজনা। ওই শস্যদানা দেখে বুড়ো রামলাল তার কাঁপা কাঁপা গলায় ফোকলা তাদের ঠিক কি রায় দেয়। অপরাধ নেবেন না মহারাজ, আমি না এই রকম শস্য আমার জমিতে কখনো চাষ করিনি বা কিনিও নি। মহারাজ, আমরা যখন চাষ করতাম তখন এই এখনকার মতনই ছোট ছোট শস্য দানা। আপনি বরং আমার বাবাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, উনি হয়তো শুনে থাকতে পারেন এরকম শস্যটি কোথায় জন্মাতো। মন্ত্রী মশাই, ওনার বাবা যদি আসতে সক্ষম হয় তবে কালই ওনাকে রাজদরবারে হাজির করুন। যথারীতি বুড়ো রামলালের বাবা শ্যামলালকেও ওই শস্যখানা দেখানো হলো। সবাই তো আছেন ওনার উত্তরের অপেক্ষায়। মহারাজ, এরকম শস্য আমি কখনো বুনিও নি বা কাটিও নি। তবে কেনা তো দূরের কথা মহারাজ, সে আমলে টাকা পয়সার কোনো চল ছিল না। কারো কিছু শস্যের প্রয়োজন হলে আমরা নিজেরাই তো ভাগাভাগি করে নিতাম মহারাজ। এ ধরনের শস্য কোথায় জন্মায় সে আমি জানি না। তবে এখনকারের গমের দানার তুলনায় আমার আমলের গমের দানাগুলো ছিল বেশ বড়, আর তা থেকে ময়দাও বেশি পাওয়া যেত। এত বড় শস্য আমি কখনোই দেখিনি। তবে অবশ্য আমি বাবার মুখে শুনেছি তার আমলে নাকি বেশ বড় বড় শস্য জন্মাতো, আর আমাদের কালের চাইতে বেশি ময়দা পাওয়া যেত সেই আমলের গম থেকে। তাই বরং আপনি বাবাকে একবার জিজ্ঞেস করুন। কাজেই রাজা এই বুড়োর বাবাকে আনবার জন্য লোক পাঠালেন, আর তারাও ওই বুড়ো ঠাকুরদাদাকে রাজদরবারে হাজির করলেন। বুড়ো যে এই বয়সেও তার নাতি ও ছেলেকে 10 গোল দেবে তা বুড়োকে দেখেই বোঝা গেল। ঠিক সেই স্বাদ, সেই আকার, আহা, দেখে আমার পানটা জোড়াইয়া গেল। কিন্তু এ ফসল কোথা থেকে পেলি বাবা? এ তো আর দেখা যায় না। বলো তো ঠাকুরদা, কবে ও কোথায় এরকম শস্য জন্মাতো? তুমি কি এই শস্য তোমার জমিতে বুনেছ কখনো? এর বীজই বা কোথায় পাওয়া যেতে পারে? সে তো জন্মাইতো সেই আমার আমলে। আহা, সে যে কি দিন ছিল! আহা, কত সোনার ফসল ফলতো সেই সময়। জৈবন কালেই তো আমরা এইরকম শস্য খাইতাম, আবার অপরকে খাওয়াইতাম। শুধু খাইতামই না, জমিতে বুনতাম, কাটতাম, ঝাড়াই করতাম। আহা, তখনকার দিনগুলান যে কি মজান ছিল! আহা, তবে ঠাকুরদা, সেই শস্য কি তোমরা নিজেরাই সব ফলাতে, নাকি কিছু কিনতেও? আমার কালে তো জিনিস কেনা বেচা করার কথা কেউ ভাবতেই পারতো না। ও তো ছিল বড় পা। আর টাকা, টাকা যে কি জিনিস তা আমরা জানতুমই না। তাহলে ঠাকুরদা, তোমার জমি কোথায় ছিল, আর কোথায় তুমি এই ধরনের ফসল ফলাতে? আমার জমি তো ছিল ঈশ্বরের পৃথিবীতে গো। এখন তো চারিদিকে পাপে বোঝাই। যেখানেই লাঙল চালাইতাম সেখানেই আমার জমি। সেই আমলে পরিশ্রমেরই ছিল একমাত্র মালিকানা,
তাছাড়া আর নিজের বলে কিছু ছিল না। ঠাকুরদা, আমার আরো দুটো প্রশ্নের জবাব তোমায় দিতে হবে। প্রথম প্রশ্ন হলো, তখন অত বড় বড় ফসল হতো, এখন কেন জন্মায় না? আর দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি তোমার নাতি ও ছেলেদের তুলনায় এত শক্ত কি করে? এখনো কি করে তুমি নিজে চলাফেরা করো এই বয়সেও? এরমটা ঘটার কারণ কি জানো বাবা? মানুষ নিজের পরিচ্ছারণে জীবিকা অর্জন না করে অন্যের পরিচ্ছারণের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে। সে কালে চলতো মানুষ প্রকৃতির নিয়মে, মানে ঈশ্বরের নিয়মে, আর নিজের যা ছিল তাই নিয়েই মানুষ সন্তুষ্ট ছিল। অন্য জিনিসের উপরে কখনো লোভ করতো না। আর এখন লোভে ভরা। মানুষ যত লোভ করবি দিনকে দিন প্রকৃতিও তত রুষ্ট হবে। এতে আর বলার তো কিছু নেই। সুতরাং বন্ধুরা, এসো না আমরা সকলে মিলে একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করি। কেননা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যাওয়া আমাদের যে দায়িত্ব। আর এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করাও কিন্তু তোমাদেরই দায়িত্ব।